স্লোগানটা হলো এক ধরনের অস্ত্র এবং নিরস্ত মানুষ এর কণ্ঠে ধ্বনিত হয়, অস্ত্রের মতো সেটা ব্যবহার হয়, অস্ত্রের মতো গিয়ে লাগে। স্লোগানের মধ্য দিয়েই পথ দেখায় এবং জাগরণ আনে। তো একসময় হচ্ছে যে দাবি দেওয়া নিয়ে স্লোগানটা হয়, স্রেফ দাবি দেওয়া। তারপরে এটার ভিতর ছন্দ আসে, এর ভিতর কাব্য আসে এবং এটা এক ধরনের ছড়ার মতো হয়ে যায়। সেই 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন শরীক হয়েছে, রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছি। বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে আলাপ করতাম কিভাবে স্লোগানের বিবর্তন হয়েছে। তখন আমাকে সমকালে মঞ্জু ভাই তখন ছিলেন, উনি রিকোয়েস্ট করলেন যে আপনি একটা স্লোগান নিয়ে লেখেন। তা আমি একটা লিখলাম, লেখার পরে দেখলাম যে সবাই যথেষ্ট আগ্রহ রয়েছে। তখন আমি আস্তে আস্তে স্লোগানগুলো ভাবলাম যে বিভিন্ন কাল অনুসারে স্লোগানগুলোকে সাজাই। তো সাজানোর পর বইটা লিখেছি। উপমহাদেশের স্বাধীনতা, ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, সেখানে তো স্লোগান আসে। তখন ব্যক্তিকে কেন্দ্র করে স্লোগান হতো, যেমন মহাত্মাজি কি জয়, জিন্না কি জয়, এরকম জয় ইত্যাদি আসতো। তো তারপরে জিন্দাবাদ, ইসের সঙ্গে পাকিস্তান জিন্দাবাদ। এই আবার উল্টো দিক থেকে মুর্দাবাদও আসছে, যেটা পছন্দ হয় নাই মুর্দাবাদ, যে কাউকে যখন জিন্দাবাদ দেওয়া হয়েছে, আবার যখন পছন্দ হয় না তাকে মুর্দাবাদ দেওয়া হয়েছে। তো এই জিন্দাবাদ মুর্দাবাদ এবং সেই সঙ্গে দাবি দেওয়াগুলো, যেমন তখন কমিউনিস্টদের স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ। পরবর্তীতে বাংলাদেশে সেটা হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। তো সেইটা রয়ে গেছে। তো ভারতের সেই সময় পাকিস্তান আন্দোলন যখন হয়, তো তখন লর্ড কেলেঙ্গা পাকিস্তান অর্থাৎ, এবং মানুষ রসিকতা করেই বলতো যে হাতে বেড়ি মুখে পান, লর্ড কেলেঙ্গা পাকিস্তান। তো পাকিস্তান আন্দোলনের স্লোগান ছিল তখন কায়েদ আজম কি জয়। এইভাবে পরবর্তীতে কায়েদ আজম জিন্দাবাদ এরকম আসে, চলে আসে আর কি। এইভাবে স্লোগানগুলো আস্তে আস্তে বিবর্তিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে স্লোগানগুলো, সেটা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই, এবং সেই সঙ্গে নুরুল আমিনের কল্লা চাই, তো নাজিমউদ্দিনের কল্লা চাই, এই সব স্লোগানগুলো আসছে। সর্বস্তরে বাংলা ভাষা চাই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। তো 54 সালের নির্বাচনের সময় কিন্তু অনেক স্লোগান তৈরি হয়। যেমন একটা স্লোগান ছিল লেগের পোলা বিলেত যায়, মগু পোলা মোষ খেদায়। এবং স্লোগানের জোয়ারটা আসে হচ্ছে বলা যায় 69 সালে। আমাদের এখানে 69 সালে যেমন পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই যে জাতীয়তাবাদী স্লোগান এই সময় হয়। তো স্লোগানে স্লোগানে আবার যুদ্ধ হতো। যখন ছাত্রলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা যখন পদ্মা মেঘ তোমার আমার ঠিকানা বলল, তখন কিন্তু ছাত্র ইউনিয়ন তারা বললো তোমার আমার ঠিকানা ক্ষেত খামার কারখানা, মানে এইটা রয়ে গেছে। অপরদিকে ছাত্র শিবির বললো তোমার আমার ঠিকানা মক্কা মদিনা। তো এই যে স্লোগানের ব্যাপারটা হলো, কিন্তু ক্ষেত খামার কারখানা এবং তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা একই মিছিলে হতো, যেহেতু ছাত্র সংগ্রাম পরিষদের। এবং এই স্লোগানের ভিতর কোনো ক্লাস ছিল না। কিন্তু একসময় যেহেতু আন্দোলনের জোয়ারটা জাতীয়তাবাদী, সেহেতু পদ্মা মেঘনা যমুনা স্লোগানটাই সামনে চলে আসলো। যেমন স্লোগানটা উঠলো জয় বাংলা, তো জয় সর্বহারা জয় জনতা স্লোগানও ছিল। এটা ছাত্র ইউনিয়নের 2 গ্রুপ দিত, কিন্তু স্লোগানটা পাশাপাশি থাকতো। কিন্তু যেহেতু জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষকালে এই স্লোগানটা জয় বাংলাই স্লোগানটা হয়ে উঠলো, কিংবা জাগো জাগো বাঙালি জাগো, পাশাপাশি কিন্তু কৃষক শ্রমিক জাগো বলা হতো, কিন্তু স্লোগানটা বাঙালি জাগো। অর্থাৎ আন্দোলনটা যেহেতু সেই সময় স্বাধীনতা জাতীয়তাবাদী আন্দোলনের ধারাটাই প্রকট হয়ে ওঠে, এই স্লোগানগুলো সামনে চলে আসে। এবং এই স্লোগানগুলো যেমন জয় বাংলা তো রণধ্বনিতেই পরিণত হয়, 71 মুক্তিযুদ্ধের সময় রণধ্বনিতে পরিণত হয়। এবং এই স্লোগানটা হচ্ছে ইতিহাসে বলা যায় ইতিহাসের আকর উপাদান। স্লোগানের ভিতরে কিন্তু একটা ইতিহাস লুকে আছে, ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। এবং একটা সময়কে একটা স্লোগান, তবে একটা স্লোগান যে সময় হয় সেই সময় যে সেই স্লোগানটা টিকে, অনেক স্লোগান টিকে থাকে, দীর্ঘদিন ধরে টিকে থাকে কিংবা বিবর্তিত হয়। মানে স্লোগানটা এক সময় পরিবর্তিত হয়ে যায়, যার যার মতের পথের লোকেরা এই স্লোগানকে পরিবর্তন করে তাদের মধ্যে ধারণ করে। যেমন কমিউনিস্টরা স্লোগান দিয়েছিল ইয়া আজাদি ঝুটা হয়, লাখো ইনসান ভুকা হয়, ইয়া আজাদি ঝুটা হয়। তো পরবর্তীতে দেখা গেছে যে অনেক গ্রুপ, এখানে রেডিক্যাল গ্রুপ, তারা বাংলাদেশ স্বাধীনতার পরেও এই স্লোগানটা দিয়েছে। কোথায় কোথায় রাস্তায় চিকা,
মানে দেওয়াল লেখনেও এগুলো লিখেছে। রাজীব গান্ধীর বিরুদ্ধে স্লোগানটা দেওয়া হয়েছিল যে গলি গলি শোর হয়, রাজীব গান্ধী চোর হয়। এখন এই স্লোগানটা তার ছেলে রাহুল গান্ধী দিচ্ছে চৌকিদার চোর হয়, অর্থাৎ নরেন্দ্র মোদীকে লক্ষ্য করেই এটা বলা হয়েছে। তাহলে এই যে স্লোগানটা, একই স্লোগান অন্য জায়গা ব্যবহৃত হচ্ছে। প্রথম তো একটা হচ্ছে যে এখানে বামপন্থীরা মূলত স্লোগান দিত এই সে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, মার্কিন সাম্রাজ্যবাদ হুঁশিয়ার সাবধান। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে স্লোগানটা বদলে গেছে। তখন স্লোগান, বিশেষ করে স্বাধীনতার পরে, তখন এক ধরনের মানে সমস্যা তৈরি হয় এবং সরকারের ব্যর্থতার জন্য রুশ ভারতকে দায়ী করে একটা সেন্টিমেন্ট, কিংবা পাকিস্তানি সেন্টিমেন্ট ছিল তারাও ধারণ করে, কিংবা সরকারকে ঘায়েল করার জন্য স্লোগান দেওয়া হয়। তখন রুশ ভারত এর দালালরা হুঁশিয়ার সাবধান, এই ধরনের স্লোগানটা দেওয়া হয়। পরবর্তীতে এই স্লোগানটাকে ভারত বিরোধী স্লোগানেও পরিণত হয়। তখন ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, যে স্লোগানটা এখনও শোনা যায়, যে কখনো কখনো দেওয়া হয়। এই জন্য স্লোগানটা বিভিন্ন সময় পরিবর্তন হয়, বিভিন্ন ফর্মে, বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে পরিবর্তন হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো ওখানে অনেক মজার মজার স্লোগান ছিল। তো লাস্টের স্লোগান যখন সমস্ত দাবি এরশাদের পতনের আন্দোলনের দিকে ধাবিত হলো, তখন হলো এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি। অনেকে বলতে পারে যে এটা শিষ্টাচারের বাইরে, কিন্তু দাবিটা এটা এমনই ছিল যে এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি। তো সেখানে শহীদদের নিয়ে অনেক স্লোগান আছে, যেমন শহীদের রক্ত বৃথা যেতে দেব না, যেমন এক মিলনের রক্ত থেকে লক্ষ জন্ম নেবে, এক নূর হোসেনের রক্ত থেকে লক্ষ নূর হোসেন জন্ম নেবে। এই তারপরে হচ্ছে আর একটা স্লোগান, যেটা পরবর্তীতে এটা স্বাধীনতা উত্তরে ছিল, যেমন রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই কিংবা এটা স্বাধীনতার পরে এটা সম্ভবত যে জাসদের মিছিল থেকে এই স্লোগানটা আসতো। পরবর্তীতে এইটা মানে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওই স্লোগান ব্যবহৃত হয়েছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। একই স্লোগান বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে এটা হয়েছে। যেমন 69 সালের স্লোগান ছিল, পরবর্তীতে উঠেছে যে লাল সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। তো এই যে জেগেছে, তো এই জেগেছে বিভিন্ন সময় ছাত্র জনতা জেগেছে। যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বাঙালি জেগেছে, তার বলার স্কোপ ছিল না, সেখানে স্লোগান উঠেছে ছাত্র জনতা জেগেছে। তো আসামের ব্যাপারটা হচ্ছে যে আসাম তো আসলে কৃষিটা ছিল না, সেখানে জমি ছিল, প্রাকৃতিক সম্পদ ছিল, কিন্তু কৃষি ছিল না। এবং আসামের যারা অহমিয়ারা, তারা কৃষির প্রতি তাদের কোনো উৎসাহ তেমনটা ছিল না। তো তখনই ব্রিটিশ ভারতে, তখন ব্রিটিশরা এখান থেকে উৎসাহিত করে এবং এখান থেকে বাঙালি, হিন্দু, মুসলমান সবাই গিয়ে ওখানে বসতি স্থাপন করে এবং আসামকে তারা কৃষি উপযোগী জমিতে পরিণত করে এবং আসামের উৎপাদন বেড়ে যায় এবং আসাম অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য কিন্তু এই বাঙালিদের যা আসে। কিন্তু পরবর্তীতে এই আসামটা কোথায় যাবে এইটা নিয়ে তো একটা বিতর্ক ছিল। সেই বিতর্কে মৌলানা ভাসানী তখন আসাম মুসলিম লীগের নেতা, তো এমনকি উনি আসামে পাকিস্তানের পতাকা উড়াই দিলেন, কিন্তু ওনাকে বহিষ্কার করা হলো এবং এখানে পুশিন করা হলো। তখন তাকে পুরো পাকিস্তানে পুশিন করা হয় এবং এই জায়গা থেকে তখন আসামের পরবর্তীতে একটা জায়গা এটা দাঁড়ালো, তাদের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী আন্দোলন, অহমিয়া জাতীয়তাবাদী আন্দোলন তৈরি হলো। এবং তখন তারা আসামে তখন 3 ধরনের লোককে দেখা যেত, তারা মনে করত। একটা হচ্ছে বাঙালি, হিন্দু, মুসলমান এবং মারোয়াড়িরা। তো তখন আসামে এক ধরনের স্লোগান উঠলো যে আলী কুলি বাঙ্গাল খেদা। আলী মানে মুসলমান, কুলি মানে মারোয়াড়ি, বাঙ্গাল মানে বাঙালি। তখন হিন্দুদেরকে বোঝানো হতো। তো মারোয়াড়িদেরাও তারা এটা পছন্দ করলো না। পরবর্তীতে এখানে পাশাপাশি আসামে কিন্তু বাঙালিরাও তাদের অধিকারের জন্য আন্দোলন শুরু করলো, বিশেষ করে বরাক অঞ্চলে। ওখানে একটা ভাষা আন্দোলন হয় এবং ওই ভাষা আন্দোলনে ওখানে অন্যতম ভাষা বাংলাকে তারা স্বীকৃতি আদায় করলো একটা আন্দোলনের মধ্য দিয়ে। তো ওখানে উগ্র জাতীয়তাবাদী একটা গোষ্ঠী তৈরি হয়েছে। তো এখন বাঙ্গাল খেদার পরিবর্তে বাংলাদেশি খেদা
আন্দোলন তারা করছে। র্যাডক্লিফ যখন ভাগ করে ফেললো তখন আসামের প্রশ্ন উঠলো। তো একসময় তো তখন পাকিস্তান, এদের দাবি ছিল যে আসাম বাংলা মিলে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। তো শেষ পর্যন্ত তো ওটা হলো না। তখন এটা হলো যে সিলেটটা, এবং যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সিলেট, তো এই সিলেটে তখন রেফারেন্ডাম ঘোষণা করা হলো। তখন বঙ্গবন্ধুও কিন্তু তখন ছাত্রনেতা, বঙ্গবন্ধু মৌলানা তর্কবাগীর সহ একটা বিরাট গ্রুপ, ওনার অসমাপ্ত আত্মজীবনীতে আছে 500 লোক নিয়ে তারা ওখানে গিয়েছিলেন রেফারেন্ডাম করার জন্য। তো ওই রেফারেন্ডামে তখন স্লোগান ছিল যে একদিকে স্লোগান হচ্ছে আসামে যাব না, মানে যারা মশার কামড় খাবো না, মানে যারা আসামকে সিলেটের অন্তর্ভুক্ত করতে চায় অর্থাৎ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত, আসামে যাব না, মশার কামড় খাবো না। আবার ওই দিক থেকে স্লোগান আসতো যে মানে পাকিস্তানে যাব না, নলি শাক খাবো না। এই যে স্লোগানগুলা, পূর্ববঙ্গে যাব না, মানে তখন কিন্তু হয়নি, পূর্ব পাকিস্তানের নামটা কিন্তু আমাদের পূর্ব বাংলা ছিল। 1956 সালে কিন্তু পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হয়ে যায়। তার আগ পর্যন্ত কিন্তু আমরা পূর্ব বাংলায় ছিল নামটা। তো এই পূর্ববঙ্গে যাব না, নলি শাক খাবো না, এই নলি শাক খাবো না, এই স্লোগানগুলো এরকম ছিল। পাল্টাপাল্টি স্লোগান তখন ছিল। অবশ্য আসামে সেই ভোটে মুসলিম লীগ জয়লাভ করে, এবং যে কারণে মানে সিলেটের ভোটে যে কারণে সিলেট অন্তর্ভুক্ত হয়, যদিও বা করিমগঞ্জ এবং ওই জায়গায় কাছাড় করিমগঞ্জটাকে ভারতের সঙ্গে থেকে যায়। এখানে বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের নেতৃবৃন্দের কূটনৈতিক পরাজয় আর কি। তখন জয় বাংলা স্লোগানটা কিভাবে আসছে, তো এটার একটা ব্যাখ্যা আছে। যেমন এই ব্যাখ্যাটা হলো যে আব্দুর রউফ, উনি ছাত্রলীগের এক্স সেক্রেটারি, এক্স প্রেসিডেন্ট ছিলেন। তো উনি পাকিস্তানে বঙ্গবন্ধুর সঙ্গে গিয়েছিলেন। তো পাকিস্তানে তখন জিএম সৈয়দ জিএ সিন্ধ স্লোগান দেওয়া হচ্ছে, জিএ সিন্ধ। তো উনি এসে এই কাহিনীটা বললেন মধুর ক্যান্টিনে। তখন মধুর ক্যান্টিনে যারা ছাত্রনেতা ছিলেন তখন তারা খুব ধৈর্য সহকারে এটা শুনলেন। শোনার পরে তখন আফতাব আহমেদ, যিনি সেই সময় ছাত্রনেতা, পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি তখন বললেন তো আমরাও তো দিতে পারি, তা আমরাও তো জয় বাংলা বলতে পারি, তাহলে জিয়া সিন যদি ওখানে হয়। তো একদিন উনি এসে একদিন এক ছাত্রলীগের অনুষ্ঠানে এই স্লোগানটা জয় বাংলা স্লোগান দিলেন, এবং আর দুই একজন এটাকে করলেন, জয় বাংলা বললেন। সেদিন খানিকটা পরে এই স্লোগানটা তারা ছাত্র সংগ্রাম পরিষদ মানে ছাত্রলীগ আর কি, ছাত্রলীগের হিসেবে প্রোগ্রামে এটা তারাকে গ্রহণ করে এবং এটাকে স্লোগান হিসাবে দেওয়া হয়। এবং পরবর্তীত একসময় বঙ্গবন্ধুর এই স্লোগান তিনি কণ্ঠে ধারণ করেন, এবং এটাকে মানে আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনিতে পরিণত হয়। তো একটা স্লোগানের উৎপত্তি এইভাবে হয়। যদিও আবার আরেকটা ভিন্ন মত আছে, সেটা হচ্ছে যে নজরুলের থেকে এই স্লোগানটা নেওয়া হয়েছে, এইটা একটা মত আছে। কিন্তু বাস্তবে আমার যেটা মনে হয় যে এর উৎপত্তিটা মধুর ক্যান্টিনে এইভাবে তৈরি হয়েছে। এই সময় গণজাগরণ মঞ্চ একটা বড় আন্দোলন। এবং জয় বাংলা স্লোগানটা আবার নতুন করে ধারণ করে সবাই। জয় বাংলা স্লোগানটা একসময় কিন্তু আওয়ামী লীগের স্লোগান হয়ে গেছিলো, কিন্তু ৭১ এই স্লোগান ছিল সবার সর্বজনীন স্লোগান, মুক্তিযুদ্ধের রণধ্বনি। তারপরে আসে কোটা সংস্কারের আন্দোলন। এখানে তাদের দাবি হচ্ছে আমার দেশ আমার মা, বৈষম্য মানে না, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা কোটা বিরোধী আন্দোলনটা একটা কোটা সংস্কারের আন্দোলন, এটা একটা সফল আন্দোলন। এর বাইরে নিরাপদ সড়ক, যেখানে ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা রাস্তায় নেমে তারা ট্রাফিক, এমনকি ট্রাফিকের নিয়ন্ত্রণ, রাস্তার নিয়ন্ত্রণ তারা নিয়েছিল। তো সেখানে তারা সাহসিকতার সাথে অনেক স্লোগান দিয়েছিল। যেমন তারা বলেছিল রাষ্ট্রের মেরামত চলছে। তো রাষ্ট্রের যে মেরামতটা হওয়া দরকার এটা চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছিল। তারা স্লোগান দিয়েছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। মানে এই জাতীয় মানে উদ্ভাবনী স্লোগান তারা দিয়েছে।
তো পরবর্তীতে নারীদের একটা আন্দোলন, কিন্তু একটা সামগ্রিক নারী আন্দোলন দেশে চলমান আছে। এই নারী আন্দোলনের একটা প্ল্যাকার্ড যেটা আমাকে খুবই আপ্লুত করেছে, সেখানে ছিল, রাতের বেলা পথে নামলেই বেশ্যা বলে ডাকো, বেশ্যা তোমার মগজ পুরুষ, মগজ সামলে রাখো। স্লোগানের মধ্য দিয়েই পথ দেখায় এবং জাগরণ আনে, এবং স্লোগান আন্দোলনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।